অনেকক্ষণ ধরে বাসের জন্য অপেক্ষা করে থাকতে থাকতে পুরো ক্লান্ত হয়ে গেছি। আজ আমি যাচ্ছি নয়নপুর। নয়নপুর ছিল আমাদের আদি বাড়ি। বাবারা যখন ছোট ছিলেন তখন আমার দাদু ওখান থেকে চলে আসেন। দাদু তারপর থেকে ওই গ্রামে আর যাননি এবং আমাদেরকেও যেতে দেননি। যদিও আমার দাদু মারা গেছেন এই 1 বছর হল, তাই ভাবলাম যে আমাদের আদি গ্রাম থেকে একবার ঘুরে আসি। আমি যাওয়ার জন্য খুব উত্তেজিত ছিলাম। দাদুর মুখে ওই গ্রাম সম্বন্ধে কিছু না শুনলেও বাবার মুখে অনেক শুনেছি। মনের মধ্যে এই সবই ভাবছিলাম, তখনই বাস চলে এলো। বাসে ওঠার পর কন্ট্রাক্টরকে ভাড়া দিয়ে একটা সিটে বসে পড়লাম। বাসটা যত সামনের দিকে অগ্রসর হচ্ছিল ততই আমার উত্তেজনা বেড়ে চলছিল। মনের মধ্যে শুধুই ভাবছিলাম যে গ্রামটা কেমন হবে, সেখানকার মানুষজন কেমন হবে। আজ ভাগ্যটা এত খারাপ যে কিছু দূর যাওয়ার পর বাসটি খারাপ হয়ে গেল। এরপর প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর বাসটি যখন ছাড়ল তখন ঘড়িতে বাজে দুপুর 2টো। আমি বুঝলাম যে ওখানে পৌঁছতে রাত হয়ে যাবে। এটা ভেবে আমার ভারী মন খারাপ হলো। আমি ভেবেছিলাম যে ওখানে সকাল সকাল পৌঁছলে ভালোই হয়, কিন্তু সেটা আর হবে না। এই মন খারাপ নেই, বাসের ভেতরে বসে রয়েছি। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আমার সাথে ঘটল ঠিক তাই। যখন ওখানে পৌঁছলাম তখন বাজে রাত 8টা। আমি রাস্তার ধারে দাঁড়িয়ে অটোর জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর একটা অটো এসে সামনে দাঁড়ালো। কি মশাই, কোথায় যাবেন? নয়নপুর যাবেন নাকি? কি বললেন? নয়নপুর? আপনি ওই গ্রামের ব্যাপারে কিছু শোনেননি নাকি? এরকম বলছেন কেন? ওই গ্রামে সন্ধ্যার পরে কেউই আর বাড়ি থেকে বের হয় না। এমনকি সন্ধ্যার পরে কোনো অটো ওই গ্রামে যায় না। আমি ভাবলাম লোকটি হয়তো মজা করছে, তাই বললাম, আপনি চলুন, প্রয়োজনে ভাড়া বেশি নেবেন। না বাবু, টাকার দরকার নেই। প্রাণে বাঁচলে টাকা অনেক পাবো। আশেপাশে তো কোনো গাড়িও দেখছি না, রাতও হয়ে গেছে। আপনি চলুন, যা ভাড়া চাইবেন তাই দেব। না বাপু, ভাড়া দরকার নেই, আগে প্রাণ। লোকটিকে অনেক জোরাজুরি করার পর অবশেষে রাজি হল। দেখুন বাপু, আমি গ্রামের বাইরে নামিয়ে দেব। ওখান থেকে বাকি পথটা আপনাকে হেঁটে যেতে হবে। পুরো পথটা চলুন না, গেলে কি হবে? না বাপু, ওই গ্রামে আমি ঢুকবনি। আচ্ছা, ওই গ্রামের লোকজন রাতের বেলা এত ভয় পায় কেন? ওই গ্রামে নাকি রাতের বেলা এক মেয়ের আত্মা ঘোরাফেরা করে। রাতে যে ঘর থেকে বার হয় তাকে নাকি ওই আত্মা মেরে ফেলে। এইরকম আবার হয় নাকি? তা যাই হোক বাবু, আপনি বিশ্বাস করুন বা না করুন, আমি করি। লোকটি তার নিজের মনে গাড়ি চালাতে লাগলো। সে তারপর আরেকটাও কথা বলল না। নামুন বাবু, চলে এসেছি। সাবধানে যাবেন। এখান থেকে কিছুটা সামনে গেলেই নয়নপুর গ্রাম। লোকটি যে কথাগুলো বলল সেটা সত্যি কি মিথ্যা তা আমি বলতে পারবো না, কিন্তু তার কথা শুনে মনের মধ্যে এক বিন্দু ভয় কাজ করছে। এই ভয় নিয়েই পথ এগোতে লাগলাম। রাতের অন্ধকারে আশেপাশের জন্তু জানোয়ারের আওয়াজ শোনা যাচ্ছে। এই নিশির রাতে আমি একা পথে হাঁটছি। কোনো ঘরবাড়ি বা কোন দোকান খোলা নেই, সবই বন্ধ হয়ে গেছে। আমার মনে হচ্ছে যেন এই পৃথিবীতে আমি একাই আছি। এই দুর্গম রাস্তা দিয়ে হাঁটার যে অনুভূতি সেটা আমি মুখে প্রকাশ করতে পারবো না। এরকমই হাঁটতে হাঁটতে যখন আমি গ্রামের কাছে পৌঁছলাম, আমি সামনে যেটা দেখলাম তা দেখে আমার চোখ ছানাবাড়া হয়ে গেল। আমার হৃদস্পন্দন বাড়তে লাগলো। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার শরীর ঠান্ডা হতে লাগলো। আমার সামনে একটি মহিলা ভূত উঠছিল। আমার মনে হচ্ছিল আমি যেন ঠিক মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি। এটা দেখে আমি ওখানে অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি একটা বিছানায় শুয়ে রয়েছি। কে তুমি বাছা? এর আগে তো তোমার এই গ্রামে দেখিনি। আমার নাম সালমান। আমি মাগুরখালী গ্রাম থেকে এসেছি। এই গ্রামে আমার দাদু থাকতেন। আমার দাদুর নাম সাবির আলী। তা তোমার দাদু এই গ্রামের ব্যাপারে তোমার কিছু বলেননি? যে এই গ্রামটি একটি অভিশপ্ত গ্রাম।
না, তিনি কখনো আমাকে এ ব্যাপারে কিছু বলেনি। আচ্ছা, এই গ্রামটি অভিশপ্ত কেন, আর ওই মহিলা ভূতটি বা কে? এই সব কিছুর জন্য দায়ী ওই অত্যাচারী মহাজন। কে এই মহাজন, ও সে এই মেয়েটির সাথে এমন কি করেছিল যার জন্য গ্রামটি অভিশপ্ত হয়ে রয়েছে? জানতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং অপেক্ষা করুন দ্বিতীয় পর্বের জন্য।